স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। এই আলোচনায় আমাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবং টানা 2 দিন বৃষ্টি এবং বৃষ্টি না থাকা বা একটু কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমছে, তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্র ঘুরে কথা বলেন দুর্গতদের সঙ্গে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চান স্থায়ী সমাধান। মহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সেই ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকেরা। এছাড়া ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাটের নিম্নাঞ্চল। পৌরসভার প্রধান সড়কে পানি কমলেও এখনও অনেক এলাকায় জলমগ্ন। এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আকস্মিক বন্যা মোকাবেলার উপায় কি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, এবং যুক্ত হবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি জনাব আইনুন নিশাত আপনাকে আমাদের আজকের এই প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। এতক্ষণ আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে আমাদের আজকের আলোচনার বিষয় এই যে বন্যা প্রতি বছর হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলেই 2 বার বন্যা হলো, গত বছর হয়েছে, এবার হলো। কেন আসলে বারবার ফেনীবাসীকে এই আকস্মিক বন্যার সম্মুখীন হতে হচ্ছে? এটা আসলে আমরা এত বছরেও কেন এটার কোনো সঠিক কারণ বের করে ব্যবস্থা নিতে পারলাম না? আপনার সংবাদ শুনছিলাম এবং আপনার কথা শুনলাম। হঠাৎ করে কেন? শ্রাবণ মাসে বৃষ্টি হবে না, আষাঢ় মাসে বৃষ্টি হবে না? খুবই স্বাভাবিক। এই যে বন্যা হয়েছে এবং গত বছর যেটা, দুটো খুবই স্বাভাবিক। এটার ব্যাপারে এই টেবিলে অন্তপক্ষে আমি গত 10 বছরে 5 বার কি 10 বার বলেছি যে এই ঘটনা ঘটবে। আপনি কি মনে করছেন যে বন্যা শেষ হয়ে গেছে? বন্যা তো আসা শুরু হলো। আজকে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস দেখছিলাম, তিস্তাতে পানি বাড়ছে। আর বাগেরহাটে যেটা হচ্ছে, আমি এই সব এলাকার সাথে পরিচিত। আমার খুব দুঃখ লাগছে, গত 60 বছর ধরে এই বন্যা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে, খবরের কাগজে অনেক কথা বলেছি, আর বলতে ইচ্ছা করে না। যে কথা বলেছে একটারও কোনো প্রতিফলন নেই, একটারও কোনো রেজাল্ট নেই। অথচ এই গত 40-50 বছরে সরকারের নীতি বদলেছে, গাইডলাইন বদলেছে, অ্যাপ্রোচ বদলেছে, কিন্তু মাঠের কাজ বদলায়নি। এই যে মানে প্রাসঙ্গিক না, কিন্তু আমার একটা কথা খুব পছন্দ হয়, এই যে ছাত্ররা, তরুণরা যে আন্দোলন করলো, করে সরকার বদলালো, তারা এখন সংস্কার চাচ্ছে। এবং কে বা কারা বলছে সংস্কারের আগে সরকার গঠন। সরকার গঠন করে কি হবে? এই সংস্কারটা দরকার। কিসের সংস্কার? ব্রিটিশ আমলে যেভাবে শাসন ব্যবস্থা ছিল, তারপরে পাকিস্তান পিরিয়ড পার হয়ে বাংলাদেশের 50-53 বছর একইভাবে চলছে। ওই যে ত্রাণমন্ত্রী গেছেন, তিনি কিছু ঢেউটিন, কিছু চাল ইত্যাদি নিয়ে যাবেন অল্প কজনের জন্য, আর ছবি তুলবেন। আমার বক্তব্য হচ্ছে, যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, নদী ভাঙন হয়, দয়া করে এই মন্ত্রীগুলোকে নেবেন না। দয়া করে টিভি চ্যানেলগুলো এগুলো বন্ধ করেন তাদের প্রচার করা। ওই মানুষের দুঃখ কমবে কিছু? কালকে আরেকটা টিভি চ্যানেলে শুনছিলাম, বলছিল যে ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু অল্প কিছু গরিব মানুষরা ছাড়া আসে না। সাধারণ মানুষ যেতে চাচ্ছে না, কারণ তাদের যেটা ধারণা যে চলে গেলে এখানে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অনেক রকম তার নিরাপত্তার ব্যাপার আছে। সঠিক। তো ত্রাণ কেন্দ্রে চিরকাল অতি গরিবরা ছাড়া যায় না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মধ্য নিম্নবিত্ত ইত্যাদি যাদের কথা বলেন, তারা নিজের বাড়িতেই কোনো মতে ম্যানেজ করে থাকতে চেষ্টা করে। কিন্তু বড় কথা হচ্ছে, বন্যার কতগুলো সময় আছে। বন্যাটা কি? পানিতে ডুবে গেলেই বন্যা হয় না, জলাভূমিতে ডুববে, হাওড়ে পানি আসা স্বাভাবিক, কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আজকে যখন বন্যা হচ্ছে জুলাই মাসের প্রথম দিকে, আমার তো ক্ষয়ক্ষতির কোনো কারণ নেই, কারণ বোরো ধান কাটা হয়ে গেছে জুনের শেষ, জুলাইয়ের প্রথম দিকে, তাহলে ধান বাড়িতে উঠে গেছে। আর এখন আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে। এটা লাগাতে হবে জুলাইয়ের 15 তারিখ থেকে অগাস্টের 30 তারিখ পর্যন্ত। তাহলে তো মাঠে নাই, মাঠে আছে বীজতলা, সেটা ক্ষতি হয়েছে, সেটার ব্যবস্থা করতে হবে। আর কিসের ক্ষতি হয়েছে? বাড়িঘরের ক্ষতি, রাস্তার ক্ষতি। এই তথাকথিত রাস্তা
রাস্তা, এইগুলো হচ্ছে এখন দুর্বিষহ বিপদের কারণ। আপনি দেখবেন আগামী 2 দিনের মধ্যে বলে পানি নেমে গেছে। কোথা থেকে নেমে গেছে? মানে পানি 2 পাড়ে নদীটা পর্যন্ত ভরাট রেখে তার থেকে গেছে, মানে নদী দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু ওই যে পরশুর আমার যে সমস্ত থানার কথা বললেন, এই সবগুলোতে বন্যার প্রকোপ থাকবে, কারণ পানি নামতে পারবে না রাস্তার জন্য। এটা তো খুব স্বাভাবিক। অর্থাৎ পরিকল্পনার কোনো ঘাটতি রয়েছে বা অপরিকল্পিতভাবে এই সড়কগুলো তৈরি করা। আমি তো অপরিকল্পিত বলি না, কুপরিকল্পিত। মানে এগুলো কেউ পরিকল্পনা করেনি। এই যে সরকারের কতগুলো স্থানীয় সরকার, এটা দায়ী কে ব্যবস্থাপনা করবে? পানি মন্ত্রণালয় করবে। বন্যার পানি উজান থেকে আসবে। কোনো বছর আসে, কোনো বছর আসে না। যেমন গত বছরের স্বাভাবিক সময় আসেনি, জুলাই আগস্টে বৃষ্টি হয়নি, খরার জন্যে মানুষ আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে গান গেয়েছে। এবছর এখন ফেনী কিংবা ওই এলাকাতে কিংবা উপকূল জুড়ে বৃষ্টি হচ্ছে। রংপুর দিনাজপুরে কি অবস্থা? আমার জানা মতে সেখানে বৃষ্টি নেই, অথচ বৃষ্টি হলে ভালো হতো, কারণ আমন ধান লাগাতে সুবিধা হতো। আর তৃতীয় ফসল হচ্ছে আউশ কিংবা পাট, সেটা তো লাগাই নিচু জমিতে। বর্ষার সময় সেটা যদি ডুবে যায় তাদের ভালো হয়, কারণ পানির সাথে সাথে তারা বাড়তে পারে। তাহলে এই সময়ে বর্ষার প্রথম দিকে বন্যা হতে পারে, খুবই স্বাভাবিক। বর্ষার মাঝামাঝি সময় বন্যা হতে পারে, স্বাভাবিক। শেষেও হতে পারে, স্বাভাবিক। কিন্তু শেষের পরে যদি হয় তখন আমি এটাকে মারাত্মক বন্যা বলতে রাজি আছি। আবার প্রাক বর্ষা যেটা বললাম, এপ্রিল মাসে কিংবা মার্চ মাসে যদি বন্যা হয়, যেখানেই বন্যা হোক, মারাত্মক বিপর্যয়ের কারণ তখন ফসল ক্ষতিগ্রস্ত হবে। এবং আরেকটা কথা হচ্ছে, এই যে নদীর পাড়ে বাঁধ তৈরি করা হয়েছে, এর বিকল্প কি? কোনো বিকল্প নেই। স্থায়ী বাঁধ বলতে কি বোঝায়? যে বাঁধ ভাঙবে না। আপনাকে উদাহরণ দিয়ে, আপনি যে বাঁধ চেনেন, আপনি জানেন, আপনি যদি টঙ্গী ব্রিজ থেকে আশুলিয়া থেকে গোরান চাঁদবাড়ি হয়ে মিরপুর হয়ে কল্যাণপুর, সেখান থেকে কেল্লার মোড় পর্যন্ত যান, এটা একটা বাঁধ, এটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। 88 বন্যার পরে 89, 90, 91-তে তৈরি হয়েছে। আপনি কি মনে করেন ওটা ভাঙবে? ভাঙার কথা না, কারণ এটার উচ্চতা যথেষ্ট, প্রশস্ততা যথেষ্ট, বেসটা যথেষ্ট শক্তিশালী। এখন আপনি ফেনীতে গিয়ে যদি দেখেন, এটা নড়বড়ে ছিল হয়তো। দ্বিতীয় কথা, পানি মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বাঁধ বানানো। যে টাকা পয়সা দেয়, আমি তাদের ডিফেন্ড করছি না, চেয়ারম্যান সাহেব আসলে করতেন, তারা চেষ্টা করেন করতে। এরপরে এটা রক্ষণাবেক্ষণ, মাটির বাঁধ, এটা ভাঙবে। দেখেন, আমি যদিও প্রকৌশলী, কিন্তু ইতিহাস নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ আছে। এইটা আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই, এবং পরবর্তীতে আমি পাশ করেছি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 69 সনে। তারপরে থেকে এই পানি, বন্যা, খরা, এগুলো, নদী ভাঙা, এগুলো নিয়ে আছি। সেতুর সাথে সম্পর্ক ওই নদী নিয়ে সম্পর্কিত। যেটা বলতে চেষ্টা করছিলাম, যে মোগল আমলে ইম্পর্টেন্ট জায়গাতে বাঁধ ছিল, এম্ব্যাঙ্কমেন্ট। আমার তো প্রবলেম হচ্ছে বাঁধ কাকে বলে এটা বুঝানো। অর্ধেক সাংবাদিকদের সাথে আমি মাফ চেয়ে নিচ্ছি, বাঁধ বোঝে না। ফারাক্কা তো ব্যারাজ, ওটা নদীর আড়াআড়ি। আর এখন মুহুরিতে যেটা ভেঙেছে, এটা নদীর সমান্তরাল। তো যেটা আড়াআড়ি সেটা সমান্তরালের মতো হয় কি করে? এখন এই বাঁধগুলোর সবচেয়ে বড় শত্রু হচ্ছে, আপনি বললে যে এবারটা ইঞ্জিনিয়ারের মাথা খারাপ হয়ে গেছে, ইঁদুর যখন গর্ত করে, কারণ বর্ষার সময় যখন মাঠঘাট ডুবে যায়, তখন ইঁদুর এসে বাঁধে আশ্রয় নেয়। ও যে গর্ত করে, ওটার ভিতর দিয়ে পানি ঢুকে অন্য পাশে যেতে পারে। মোগল পিরিয়ডে নিয়ম ছিল, প্রধান এম্ব্যাঙ্কমেন্ট যেগুলো, ঘোড়সাওয়াররা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট চটির মতো ছিল, যেখানে বড় মাটি জমা করা ছিল, সে ঘোড়া চালায় যেত, ঘোড়া চালায় আসতো 24 ঘন্টা। এদেরকে বলা হতো অষ্টপ্রহরী। অষ্টপ্রহর পাহারা দিত তারা যদি দেখতে পারো, বাঁধটা তো এরকম আকৃতি, এই পাশে পানি হচ্ছে বাঁধের মাথা ছুঁই, আর এ পাশে পানি নিচে। এই যে বেরি বাঁধ আমাদের উপকূলে আছে, এটার বিরুদ্ধে বহু লেখালেখি, বহু পণ্ডিত কথা বলে। আমি শুধু বলি, ভাই সেই পণ্ডিতরে ডেকে নিয়ে আসো, আমি তার সাথে গিয়ে বাঁধটা কেটে দেব। গ্রামের লোক যখন লাঠি নিয়ে আসবে, তখন ওই লোকরা এগিয়ে দেবো যে এই লোকের জন্য বাঁধ ভাঙা হচ্ছে। বাঁধ ছাড়া তো উপায় নেই। এখন এই বাঁধটা মেনটেন করতে হবে। মেনটেন করলে এটা স্থায়ী বাঁধ হবে।
তারা যদি মনে করেন আমি সিভিল ইঞ্জিনিয়ার, স্থায়ী মানে কংক্রিট দিয়ে বাঁধ বানানো, এটা তো খরচের। সারা দুনিয়াতে মাটির বাঁধ, মিসিসিপি নদীরতেও মাটির বাঁধ, হল্যান্ডেও মাটির বাঁধ, জার্মানিতেও মাটির বাঁধ, অস্ট্রেলিয়াতেও মাটির বাঁধ, জাপানেও মাটির বাঁধ, কিন্তু রক্ষণাবেক্ষণ তাহলে কে করবে? বানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড। তারপরে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের কাজ কি? এটা একটা অদ্ভুত মন্ত্রণালয়। এক সময় মন্ত্রণালয়ের দুটো উইং ছিল, আমি অন রেকর্ড বলছি, আশা করি কর্তা ব্যক্তি এবং ওই মন্ত্রী শুনবেন। একটা উইং ছিল যারা দুর্যোগ প্রিপারেশন করে, এই যে বাঁধ মেরামত, পরিকল্পনা, এই যে পানি নেমে যাবে, আপনি বলবেন পানি নেমে গেছে, কিন্তু পানি তো নামবে না, ওই রাস্তাতে আটকে থাকবে, কারণ রাস্তার কালভার্টগুলো ছোট ছোট। তাহলে এই রক্ষণাবেক্ষণ পরিকল্পনা করা, এটা গত সরকারের এক বড় কর্তা তুলেই দিলেন মিনিস্ট্রিটা। তারা দুর্যোগ ব্যবস্থাপনা মনে করেন যে ওই ঢেউটিন দেয়া, কিছু খাবার দেয়া ইত্যাদি। এটা তো ঠিক না। তৃতীয় হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাসটা খুব ইম্পর্টেন্ট। আজকে যদি আমেরিকান একটা টেলিভিশন খোলেন তাহলে শুনতে পাবেন 120 জন তরুণ ছাত্রী মারা গেছে 20-30 জন, টোটাল মানুষ মারা গেছে 120 আজকে সকালে দেখছিলাম, আর প্রায় 150 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে নিলাম যে তার অর্ধেক যদি মারা, তার মানে 200 জনের মতো ক্ষতিগ্রস্ত। আমেরিকাতে শিক্ষিত জাতি, তারা মনে করে শিক্ষিত, তারা শিক্ষিত কিনা সেটা নিয়ে আলোচনা আরেকদিন করা যাবে। তাদেরকে পূর্বাভাস দিয়েছে এইরকম প্রচণ্ড বৃষ্টি আসতে পারে। আমি জলবায়ু নিয়ে মাথা ঘামাই এখন। আপনার এই অনুষ্ঠানেই বারবার বলেছি যে অ্যাডাপ্টেশন করতে হবে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, অসময়ে বৃষ্টি হতে পারে, বৃষ্টি নাও হতে পারে, আর যখন বৃষ্টি হবে তখন ঝুম বৃষ্টি নামতে পারে। 2020 সনে বোধহয় না 21 সনে রংপুরে বৃষ্টি হলো 450 মিলিমিটার একদিনে, তার পরের বছর হলো 250 মিলিমিটার, তারপরে আর বৃষ্টি নেই। গত বছর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি প্রচণ্ড বৃষ্টি হলো। সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এবার শুধু ফেনী অঞ্চলে হয়েছে। এবার তো দুদিনেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। না, গতবার একটু বেশি ছিল। যাই হোক, রেকর্ড পরিমাণ তো রেকর্ড পরিমাণ তো হতে পারে, এবং সামনের বছরের থেকে একটু বেশি হলে আবার বলবো রেকর্ড পরিমাণ। এখন আপনি যদি ফেনী অঞ্চলের কথা দেখেন, আমি ঠিক গুছিয়ে কথা বলছি না হয়তো আপনাকে, এখানে নদী ছিল অনেকগুলো, মুহুরী, ফেনী, কহুয়া ইত্যাদি, এবং মুহুরীর সাথে কহুয়ার সংযোগ ছিল। সো মুহুরী উজানে বৃষ্টি হয়েছে, পানির ঢল নামছে, অর্ধেক পানি কহুয়াতে চলে গেল। অথবা কহুয়া ছোট নদী, কহুয়ার উজানে বৃষ্টি হচ্ছে, ঢল নামছে, কিছুটা মুহুরীতে চলে গেল। আরেকটা যা শেষ করি, পানিটা নিষ্কাশিত হতে হবে। পানি ইতিমধ্যে সমুদ্র একটু উঁচু হয়েছে, কিন্তু ওখানে আমরা রেগুলেটর বানিয়েছি বিরাট, 22-23 ভেন্টের রেগুলেটর। আমি টিভিতে দেখলাম সব গেট খুলে দেয়া, কিন্তু ওটা ডিজাইন করার সময় কি ক্যালকুলেট করেছিল যে কতটা প্রশস্ত হতে হবে? হয়তো যথেষ্ট প্রশস্ত আগে খুলেছে, কিন্তু অন্যান্য যে সমস্ত রেগুলেটর স্ট্রাকচার আছে। এখন আমি বলি সাতক্ষীরাতে বন্যা হচ্ছে কেন, পানি হচ্ছে কেন? এটা হচ্ছে পানি নামতে পারছে না। আপনি ফেনীতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি ঢাকায় উচিত হতে পারে। ঢাকায় বৃষ্টি হলে, ওই পরিমাণ বৃষ্টি হলে, ঢাকার সবচেয়ে উঁচু জায়গাটা পানির উপরে থাকবে। কোন জায়গাটা? বারিধারা, গুলশান, বনানীর কিছু অংশ। আপনার অফিসের নিচতলা পানিতে থাকবে। পুরো ঢাকা শহরের 80-90% পানির তলে থাকবে যদি ওরকম 500 মিলিমিটার বৃষ্টি হয়। সরকার ইতিমধ্যে ক্লাইমেট চেঞ্জের কারণে অভিযোজন মহাপরিকল্পনা করেছে। 2022 সনে সেটা বিশ্বের কাছে জমা দিয়েছে। আমরা এইভাবে এগোচ্ছি, এই হচ্ছে আমাদের প্রস্তুতি, এবং এটাকে আবার রিভাইজ করা হবে সামনের বছর। জলবায়ু পরিবর্তনে সারা বিশ্ব চিন্তিত। আমরা বলছি যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে নাও হতে পারে, যেখানে না হওয়ার কথা সেখানে বেশি হতে পারে, যখন হওয়ার কথা তখন নাও হতে পারে। যেমন গত বছর বর্ষার পরে হয়েছে, এবছর আগে হচ্ছে। আর সবচেয়ে পঞ্চম বিষয়টা হচ্ছে যখন নামবে তখন প্রচণ্ড বৃষ্টি, এবং আমরা একদম আমাদের পূর্ব প্রস্তুতি থাকাটা খুব জরুরি। এটা প্রস্তুতির কাজ করবে দুর্যোগ মন্ত্রণালয়। তো দুর্যোগ মন্ত্রণালয় এতদিন পর্যন্ত আসলে আপনি যথেষ্ট অভিজ্ঞ, এবং সেই সাথে আসলে
যেই মন্ত্রণালয়গুলোর কথা বলছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নিশ্চয়ই এদের দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতার জায়গাগুলো এখনো পর্যন্ত আসলে আমরা না, পানি উন্নয়ন বোর্ডের একার দায়বদ্ধতা না, এইটাই বলতে চেষ্টা করছিলাম। পানি উন্নয়ন বোর্ড বাঁধ বানাবে, রক্ষা করবে, স্ট্রাকচারাল মেজার করবে আর ফোরকাস্ট দেবে। তাদের ফোরকাস্ট অতি চমৎকার। আপনি কি জানেন? আপনি লিখে নেন, বলে দিচ্ছি। www.ffwc.gov.bd, এটাতে ঢুকলে আপনি সব ইনফরমেশন পাবেন। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস সব। বাংলাদেশের নদী ভিত্তিক এরা ওয়ার্নিং দেয় এবং এটা এপ্রিল থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত চালায়। চমৎকার ফোরকাস্ট, কিন্তু ওটা বোঝে কে? টেকনিক্যাল ভাষায় টেকনিক্যালি দেয়া হয়, কারেক্ট করতে হবে। তাহলে পানি উন্নয়ন বোর্ড গেল। এরপর হলো দুর্যোগ। আপনি জিজ্ঞাসা করলেন প্রাক দুর্যোগ প্রস্তুতি কে করবে? এখানেও বাংলাদেশ কিন্তু অনেক অ্যাডভান্সড। আমাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে। স্বাভাবিক সময় কি করতে হবে, দুর্যোগের আগে আগে কি করতে হবে, দুর্যোগের চলাকালীন সময় কি করতে হবে, দুর্যোগের পরে কি করতে হবে। স্ট্যান্ডিং অর্ডার। এর জন্য কোনো প্রধান উপদেষ্টার মিটিংয়ের দরকার নেই, সচিবের মিটিংয়ের দরকার নেই, আর্মি চিফের মিটিংয়ের দরকার নেই। লেখা আছে কে কি করবে, কোন সরকারি দপ্তর কি করবে। দাঁড়ান, আরেকটা মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা এই যে রাস্তাগুলো বানিয়েছে, এদের মধ্যে কোনো যোগাযোগ আছে? জনাব আইনুন নিশাত, আপনি মোটা দাগে আসলে ঘাটতি কোন জায়গায় দেখছেন? নাকি এটা যেই মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের কথা বললেন সবার সম্মিলিত ঘাটতিটাকেই আসলে আপনি দুষছেন কিনা? গুড গভর্নেন্স নেই, গুড গভর্নেন্স নেই। আইন আছে, নীতিমালা আছে, টাকা খরচ করার ব্যাপার আছে, এবং আপনি স্থানীয় জনসাধারণদের ক্ষমতায়ন করেন। আজকে সাহস করে বলে ফেলি, আপনাদের রেকর্ড থেকে ইরেজ করে দিয়েন, নির্বাচন হবে, নির্বাচন হয়ে কি হবে? কিছু এমপি হবে। এই এমপিরা ক্ষতির মূল কারণ। স্থানীয় পর্যায়ে এই যে বললাম মোগল পিরিয়ড, সুলতানি পিরিয়ডে যে ব্যবস্থা ছিল, সেগুলো কিন্তু স্থানীয় পঞ্চায়েত করত। এখন আপনার ইউনিয়ন পরিষদ আছে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে, এদেরকে ক্ষমতা দেন। এই বিষয়গুলোতে আমরা যাব। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় আকস্মিক বন্যা মোকাবেলার উপায় কি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ এমিরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, এবং সেই সাথে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হবেন পানি উন্নয়নের বোর্ডের সাবেক মহাপরিচালক মাহফুজুর রহমান। আমরা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হব তার সাথে। আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। জনাব আইনুন নিশাত স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে গত বছরও কিন্তু একটা বন্যা হয়েছিল এবং সেই বন্যা নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা, ভারতীয় আগ্রাসনের ব্যাপারে অনেক 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 আলোচনা হয়েছে। সঠিক তথ্যটা আসলে আমরা জানতে চাই যে এখানে আসলে ভারতের দায়বদ্ধতার জায়গা কতটুকু, যেই পানি ছেড়ে দেওয়া হচ্ছে, বাঁধ খুলে দেওয়া হচ্ছে, এগুলো আসলে কতটুকু মানব সৃষ্ট আর কতটুকু প্রাকৃতিক? ভারতের কিছু দায় আছে, কিছু সহযোগিতার সুযোগ আছে, কিন্তু বাঁধ খুলে দেয় কে, এটা আমি বুঝি না। বাঁধ তো নদীর সমান্তরাল, খুলে দিলে পানি কোন দিক দিয়ে যাবে? কাজে বাঁধ খোলা যায় না। যে সাংবাদিকরা লিখেছেন তাদের আমি নিন্দা করছি, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। ব্যারাজ থাকলে খুলে দেয়া যায়, ড্যাম থাকলে তার গেট খুলে দেয়া যায়। আজকে যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু কাপ্তাইয়ের ড্যামের যে গেটগুলো দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো সব খুলে দেওয়া আছে, কালকে খবর কাগজগুলোতে এসছে, কিন্তু কেউ মানে বোঝে নাই। তার মানে পানির লেভেল বাড়ছে, আর একটু বাড়লে ওর ব্যারাজটা খুলে দেবে। কিন্তু কাপ্তাইতে যে বাঁধ আছে বন্যা নিয়ন্ত্রণের, কর্ণফুলী নদীতে, সেগুলো তো খুলে দেওয়ার কিছু নাই। এখন গত বছর বৃষ্টিটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া তার উজানে, কুমিল্লা তার উজানে, ফেনী তার উজানে, নোয়াখালী তার উজানে, খাগড়াছড়ি তার উজানে। এর মধ্যে একমাত্র কুমিল্লার শহর দিয়ে যে যায় গোমতী নদী, তার উজানে ভারতের একটা পানি বিদ্যুৎ প্রকল্প আছে, যেটার গেটগুলো খুলে দিতে তারা বাধ্য, প্রাকৃতিক মানে নিজের ড্যামটাকে বাঁচানোর জন্যে। তারা যদি আমাদেরকে খবরটা দিত, ক্ষতি কমতো না, কিন্তু আমরা জানতাম যে এরকম একটা ব্যাপার আসছে। গোমতীর বাঁধ 1000 বছরের পুরনো, সেই
মোগল আমলেরও আগের পিরিয়ডে, সুলতানি কিংবা সেই আমলে, সেটা রক্ষণাবেক্ষণ রিলেটিভলি ভালো ছিল। সেটাকে প্রোটেক্ট করতে পারলে বন্যাটা আসতো না। কিন্তু এই যে গোমতী নদী ছাড়া বাকি নদীগুলোর পানি সরসর করে চলে এসছে। আমি 1 মিনিটে শেষ করছি। সো এবারও যে মুহুরী নদী কিংবা ফেনী নদী, এটার উজানে বৃষ্টি হয়েছে, ও বৃষ্টির পানি তো আসবে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক জনাব মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আসলে আমাদের আজকের যে বিষয়, আকস্মিক বন্যা গত বছরও হয়েছে, এবছরও, এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আকস্মিক বন্যায় ফেনীবাসী আজকে তারা একটি মানববন্ধনও করেছে, রোডম্যাপ সহ আসলে 7 দফা দাবিও তারা জানিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কি, তারা যেটা বলছে যে আমরা বিগত সরকারের যে উদ্যোগ বা পরিকল্পনাগুলো আসলে কতটুকু, মানে তারা কতটুকু সঠিক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এর বাস্তবায়ন হয়েছে কতটুকু, সেই সাথে একটু জানতে চাই যে 2024 সালের বন্যার পর অন্তর্বর্তী সরকার 1000 কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছে, সেটার আসলে সঠিক বাস্তবায়ন হয়েছে কিনা। ধন্যবাদ। আসলে বিগত সরকার বা এখন সরকার বিষয় না, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 1959 সাল থেকে আমাদের যে মাস্টার প্ল্যান ছিল, এই মাস্টার প্ল্যানের আওতায় আমরা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। তো মুহুরীর যে প্রজেক্টটা, সেটাও আমাদের একটা মাস্টার প্ল্যানেরই অংশ। তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আসলে এইবারের বন্যা বা গতবারের বন্যাটা যেভাবে ছিল, এইবারের বন্যাটা কিন্তু একটু তুলনামূলকভাবে কমটা এরকম। বন্যাটা ত্রিপুরার দক্ষিণ এবং আমাদের পরশুরাম, ফুলগাজী এই অংশটাতে মেইনলি ডিপেন্ড করতেছে। আর ফেনীর যে কথাটা বলা হচ্ছে, ফেনী শহরে কিন্তু জলাবদ্ধতা হয়েছে বৃষ্টির জন্য, বন্যার জন্য হয়নি। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করা উচিত। ফেনী শহরের যে জলাবদ্ধতা, এইটা এই বন্যা যে কোনো বৃষ্টির থেকে হবে, এটা বৃষ্টি থেকেই হচ্ছে। এবং ফেনী শহরের যে ইন্টারনাল যে ড্রেনেজ সিস্টেমটা, এই সিস্টেমটাকে ভরাট করে ফেলছে, দখল করে ফেলছে। এইগুলি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, পানি নামার রাস্তাটা যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু ফেনী শহরের জলাবদ্ধতা বৃষ্টি হলে আর থাকবেই। এটা যদি আপনি বন্যা কমও হয়, তাতেও হবে এটাতে। আর গতবারের বন্যাটা যেটা ছিল, বর্তমানের যে সিচুয়েশনটা, সেটাকে, এই পরিস্থিতিটাকে আপনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে বৃষ্টির কারণে জলাবদ্ধতা? বৃষ্টির কারণে দুইটা, এটা প্রাকৃতিক কারণ, মানুষের কারণ, দুইটা একসাথে, দুটো দুর্ভোগে পরিণত হয়েছে। আপনি বেলুনিয়া থেকে যদি আপনি পরশুরাম পর্যন্ত আসেন, এই অংশটা কিন্তু খাড়া স্লোপ, পাহাড়ি স্লোপের পাদদেশ, আমরা ফুটহিল, ওই অংশতে যেভাবে পানি বেড়েছে, এটা ধরুন সকাল 9টা থেকে বিকাল 3টায় 6 ঘন্টায় 5 মিটার পানি বেড়েছে। 8 তারিখ বৃষ্টি ছিল ওই দিন 233 মিলিমিটার বাংলাদেশে। এখন প্রশ্ন হলো যে এইটুকু যে বেড়েছে, এই বাড়াটা কিন্তু মুহুরী একটা খরস্রোতা নদী, এটা বাড়বে। এটা এইবার না, যদি প্রতি বছরও এরকম বৃষ্টি হয়, এটা কিন্তু বাড়বে। হ্যাঁ, তাহলে উপরের অংশটা বন্যা কিন্তু হবে, বৃষ্টির কারণেই হবে, আমাদের বৃষ্টি প্লাস উজানের বৃষ্টি। তবে বলতে পারেন যে উজানে বেশি বৃষ্টি হলে আমাদের এখানে সিভিয়ার হয়, আর উজানে যদি বৃষ্টিটা কম হয়, তাহলে আমাদের এখানে সিভিয়ারিটি একটু কম হয়। এইটাই তো এই বছরের বন্যাটা দেখেন, গতবার যেরকম একটা জলাবদ্ধতা দীর্ঘদিন ছিল, এবার কিন্তু বৃষ্টি, যেহেতু গতকালকে এবং আজকে বৃষ্টি কিন্তু কম হয়েছে, কম হওয়ার কারণে কিন্তু পানি নেমে যাচ্ছে। কিন্তু নদী কিন্তু এখন বিপদসীমার নিচে আছে এবং পানিও কিন্তু নেমে যাচ্ছে। এখন যদি আগামী 2-3 দিন বৃষ্টি না হয়, তাহলে দেখা যাবে যে পানিটা অনেক কমে যাবে। কিন্তু গতবার বলেছে যে আবারও ঘন বৃষ্টি বা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এখন সম্ভাবনা যেটা আছে, এটা তো আমরা ধরে নিতে হবে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে। এখন সম্ভাবনা যদি আবার হয়, তাহলে আবার এটা সিভিয়ারিটিতে যাবে। করণীয় কি? এখন না, করণীয়টা তো, করণীয় যেটা আছে, এটা হলো যে আমাদের যেই আসলে এখনকার যে প্র্যাকটিস, আমি যদি বলি যে আমাদের এই ফ্লাশ ফ্লাড যেটা আমরা বলি, এই দক্ষিণ থেকে শুরু করে, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব পর্যন্ত, একবারে টেকনাফ থেকে শুরু করে যদি আপনি সিলেট পর্যন্ত আসেন, মেঘালয়ের এই সীমান্ত পর্যন্ত, এই সবটাই আমাদের হলো পাহাড়ির ফুটহিল, পাহাড়ের, ইন্ডিয়াতে পাহাড় আর আমরা হিল ফুটে আসছি। সেখানে যদি বৃষ্টি হয়, তাহলে ফ্লাশ ফ্লাড হবেই। এখন ফ্লাশ ফ্লাড আপনাকে প্রথমেই সতর্ক করাটা, এটা কিন্তু যেমন কোনো জায়গায় দেখা যায় যে বৃষ্টি হওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের দেশে পানিটা ঢুকে যাচ্ছে। এখন 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু তাকে সতর্কীকরণ করে কিন্তু কিছু করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, দুইটা জিনিস আছে এখানে। একটা হলো সাইন্টিফিক্যালি চিন্তা করতে হবে, আমরা যদি বিএমডি যে জিনিসটা করা উচিত, তারা যদি ক্লাউডকে অ্যানালিসিস করে 7 দিন আগে কাছাকাছি একুরেটলি অন্তত যদি বলতে পারে যে আগামী 7 দিনে বৃষ্টিপাত এইরকম হবে, তাহলে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে যে ওই বৃষ্টি হলে আমার এখানে তো হাঁটু পানি বা কোমর পানি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আমার প্রপার্টি কতটুকু সেভ করতে পারবো। এখানে কিন্তু ফ্লাড ম্যানেজমেন্টের প্রশ্ন, ফ্লাড প্রোটেকশন করে কিন্তু করা যাবে না। এই ম্যানেজমেন্টটাতে এখন বাংলাদেশকে আসতে হবে, কীভাবে করা যায়। এখন এই ম্যানেজমেন্টটা একটা হইতে হবে যে সম্পদকে আমি
আগেই সব ইয়ে করে নিব, অথবা যেগুলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে সেগুলিকে আমি পরবর্তীতে ডিজাইন করার সময় চিন্তা করতে হবে যে ফ্লাড লেভেলের উপরে নিব কি নিব না, এগুলির প্রশ্ন আপনাকে তখন ডিটেলিংয়ে যেতে হবে আর কি। অথবা যদি মনে করা যায়, যেমন ধরেন আমাদের সেলোনিয়া যে রিভারটা, এইবার যেটা হয়েছে মুহুরী কহুয়া কিন্তু পার্ট অফ মুহুরী, বাট একটা ব্রাঞ্চ আছে আবার ইন্ডিয়ার সাথে যোগাযোগ আছে, তাহলে কহুয়া, মুহুরী এবং সেলোনিয়া। এখন আমরা যদি পারি যে একটা হলো যে ম্যানেজমেন্ট, যেটা ফ্লাড ম্যানেজমেন্টে যাব, আবার যদি আমি ইয়ারটাকে সেলোনিয়া রিভারটাকে আবার দেখা যায় যে ছোট ফেনীর সাথে আমি যোগ করার কোনো সুযোগ আছে কিনা, সেখান থেকে কিছু পানিকে আমি ডাইভার্ট করতে পারি কিনা, এগুলি আসলে ডিটেল স্টাডি করা উচিত। ডিটেল স্টাডি করে আমি বলবো না যে আমরা 100% পারবো, কিন্তু আমরা এটার ইন্টেন্সিটিকে অনেকাংশে কমায় নেওয়া সম্ভব যদি আমরা প্রপারলি সেখানে প্ল্যানটা করতে পারি এবং সেটাকে বাস্তবায়ন করতে পারি। এখন যেই পরিস্থিতি রয়েছে, আমাদের যেরকম এলাকাবাসী যেটা দাবি করছে যে তারা জলাবদ্ধতা হোক বা বন্যায় যে আটকে গেছে, এলাকাবাসীর আসলে করণীয় কি, যেটা আসলে মানব সৃষ্ট যেই সমস্যাটা? এলাকাবাসীর যেমন ধরেন এখন আমাদের যে নদীটা আছে, আমরা যেটা বলি যে নদীর দুই পাশে আমরা বাঁধ দিয়ে রাখি, বাঁধ দিয়ে বন্যার সময় যাতে পানিটা উপচে যেতে না পারে। এখন দেখা যাচ্ছে যে এই যে এইবারের বন্যাটা, এটা বলতেছে তারা 1 in 100 years ফ্লাড, আর 24-টা ছিল 1 in 200 years। এটা আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু শুনেছি আর কি। এখন 100 years বা 200 years ফ্লাড কিন্তু সবসময় আসে না, হঠাৎ করে আসে। এখন সেটাকে যদি আমরা করণীয় দিক থেকে যাই, জনগণের কিছু করণীয় আছে। এই বাঁধগুলি আমরা আরও যদি দূরে সরিয়ে নিতে পারি, নদীকে যদি খনন করতে পারি এবং নদীর ভিতরে যদি আরও স্পেস বাড়াইতে পারি এবং দুই পাশে যদি বাঁধগুলিকে সরিয়ে নিয়ে আনতে পারি, তাহলে হয়তো বন্যার প্রকোপটা কিছুটা কমানো সম্ভব। কারণ এই অঞ্চলে আরো বিস্তারিত জানবো, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, বিরতিতে চলে যাচ্ছি আমরা। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয় আকস্মিক বন্যা মোকাবেলার উপায় কি। আমাদের সাথে আলোচনা আমাদের চলছিল। জনাব আইনুন নিশাত, আপনার কাছে একটু জানতে চাই যে উজান থেকে পানি ছেড়ে দেয়া, এই কথাটার আসলে যৌক্তিকতা আদৌ আছে কিনা? পানি স্লোপে না, পানির স্লোপে উপর থেকে নিচে আসবে। সো ভারতে বৃষ্টি হলে তা পানিটা নেমে আসে নদী দিয়ে। ভারতে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ভারতেরও নদী উপচে ভারতের প্লাবনভূমিতে বন্যা সৃষ্টি করে এটা বাংলাদেশে ঢুকতে পারে। কাজে এখানে ভারতের ছেড়ে দেওয়ার কিছু ব্যাপার নেই। ভারত বিরোধিতা করলে তো হবে না। পানির কাজ করেছে, কেউ ছেড়ে দেয়নি। মুহুরী নদীর উপরে, ফেনী নদীর উপরে, কহুয়া নদীর উপরে, সেলোনিয়া নদীর উপরে পানি ধরে রাখার কোনো অবকাঠামো নেই। কাজে ছেড়ে দেওয়াটা অ্যাবসলিউটলি ইমাজিনারি থিং। তাদের যদি বাঁধ ভেঙে থাকে, নদী দিয়ে পানি আসছে, তাদের এই জায়গার বাঁধটা ভেঙে গেল, পানি এখান থেকে ঢুকে বর্ডারটা এখানে, আমার এখানে চলে আসলো, তাই না? তো ও তো ছাড়েনি, ওর ওখান থেকে প্লাবিত হয়ে আমার এখানে প্লাবন হয়েছে, ওর বাঁধও ভেঙেছে। এখন ভারত আর বাংলাদেশের মধ্যে সঠিক সংখ্যা মাহফুজ বলতে পারবেন যে 30-40 বছর আগে আমরা ফোরকাস্ট পেতাম গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তিস্তার থেকে, কিন্তু আমার মনে হয় 2000 সন কিংবা তার কাছাকাছি সময় থেকে আমরা আরও 30-35টা নদীর ফোরকাস্ট পাই। তবে সেই ক্ষেত্রে বলা যেতে পারে হয়তো উজানের একটা পয়েন্ট থেকে তারা ফোরকাস্ট দেয়, আমাদেরকে সাথে সাথে ফোরকাস্টটা দেওয়ার কথা। এটা কতক্ষণ লাগে আসতে এখন আমি আর এখন জড়িত নই, আমি বলতে পারবো না, কিন্তু ফোরকাস্ট তারা দেয়। মাহফুজ একটা কথা বলছিলেন, আমি সেইটা ধরে একটু কথা বলি। সেটা হচ্ছে বৃষ্টির যদি আমরা দীর্ঘমেয়াদী ফোরকাস্ট পাই, ভারতের আবহাওয়া দপ্তর তথা বাংলাদেশের আবহাওয়া দপ্তরও 7 দিন 10 দিনের ইন্ডিকেটর ফোরকাস্ট করে বৃষ্টি হইতে পারে, কিন্তু 3 দিনের ফোরকাস্ট 5 দিনের ফোরকাস্ট মোটামুটি অ্যাকিউরেট। সেইটা ধরে ভারতের ফোরকাস্ট ধরে, যেটা ভারতের আবহাওয়া দপ্তর থেকে আমাদের আবহাওয়া দপ্তরে আসে, আমাদের আবহাওয়া দপ্তর তৎক্ষণাৎ এটা পানি উন্নয়ন বোর্ডকে পাঠিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব। পানি উন্নয়ন বোর্ড প্রতিদিন ভোরবেলা মডেল রান করে বাংলাদেশের 64টা নদী বোধহয়, প্রত্যেকটা নদীর কোথায় কি অবস্থা, তারপর আমি যেটা বলতে চেষ্টা করছি, এই ফোরকাস্টগুলো যদি কেউ অবজার্ভ করে নিয়মিত, পানি উন্নয়ন বোর্ড 15 দিনের দীর্ঘমেয়াদী ফোরকাস্ট দেয়, 3 দিনের ফোরকাস্ট চেক করে। এই ফোরকাস্টগুলো আসলে কতটুকু বাস্তবায়িত হয় বা আদৌ এই ফোরকাস্টগুলো সংশ্লিষ্টরা আসলে গুরুত্বের সাথে দেখে কিনা, আপনার পর্যবেক্ষণ কি?
এটা হচ্ছে কি ফোরকাস্টগুলি যখন দেওয়ার পরে ফোরকাস্টের জন্য যে মিটিগেশন প্ল্যানটা নেওয়া, যে আমরা এই ফোরকাস্টে যদি পানি বাড়ে কতটুকু বাড়বে বা বাঁধ ভাঙছে, যেমন ধরেন মুহুরী গতবারও ভাঙলো, এবারও ভাঙলো, অতীতেও ভাঙলো। তা আমাদের তো কিছু অভিজ্ঞতা আছে যে ভাঙার পরে কোন কোন স্থানগুলি দুর্বল। পানি আমার নদীর কিন্তু সব জায়গায় ভাঙে না, নদীটার কিছু কিছু জায়গা আছে দুর্বল জায়গা থাকে যেখানে নদীটা একটু কনস্ট্রিক্টেড ছোট হয়ে আসছে। যেমন মুহুরীর যেটা হয়েছে সমস্ত নদীটা কিন্তু ইউনিফর্মলি উইথ সেম না, কোথাও কোথাও এটা কনস্ট্রিক্ট, তো সেইখানে কি পানিটা হঠাৎ করে জাম্প করে উপরে হাই হয়ে যায়, ওইসব জায়গাতে দেখা যায় যে ওভারফ্লো হয় আবার ভেঙেও যাচ্ছে, বা কোথাও দুর্বল পয়েন্ট আছে দুর্বল পয়েন্টগুলিতে ভেঙে যাচ্ছে। এখন এই যে ভেঙে যাচ্ছে এই পয়েন্টগুলি কিন্তু মোটামুটি আমাদের একটা জানা আছে, হয়তো 80% অ্যাকুরেটলি আমরা এটা প্রেডিক্ট করতে পারি। এখন যদি আমরা প্রতি বছরে চিন্তা করি যে এই পয়েন্টগুলি দিয়ে ভাঙবে এবং ভাঙার পরে আমার কোন কোন এলাকা প্লাবিত হয়, সেটাও কিন্তু ডিফাইন্ড, মোরলেস ডিফাইন্ড। এখন যদি ওই ডিফাইন্ড এলাকাটাতে আমরা একটু প্ল্যানিংয়ে যাই, যে আমরা ওয়েল হেড জুলাই মাস আসার পরে যদি আমরা চিন্তা করি যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3 মাস আমাকে একটা প্রোটেকশনে থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে আমার কি পয়েন্ট স্ট্রাকচারগুলিকে আমি যদি প্রথমে চিন্তা করি যে এগুলিকে বন্যামুক্ত রাখবো, অথবা এই এলাকায় বন্যা হলে আমাকে যে বন্যার রেসপন্স যেগুলি করার কথা সেগুলো যদি আমি প্রপারলি নৌকা রাখতে পারি বা খাদ্য রাখতে পারি, এগুলি আগের থেকে যদি স্টোর করে প্ল্যানিং করতে পারি, তাহলে কিন্তু এখনকার যে মানুষের যে ক্ষয়ক্ষতিটা এবং মানুষের যে কষ্টটা এটা লাঘব করা কিন্তু সম্ভব, পার্শিয়ালি অনেকটাই সম্ভব। আমি বলবো না যে 100% আমি পারবো, কারণ প্রকৃতির কিছুটা বিরূপ প্রভাব যেটা আছে এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু আমি হয়তো সেটা 60 to 70% আমি কিন্তু নিয়ে আসতে পারবো, ওভারকাম করতে পারবো। আর আরেকটা বিষয় দেখেন, ওভারকাম করাটা খুব যে কষ্টকর তা না। মুহুরী বা এই ধরনের পাহাড়ি নদীগুলি যেগুলি ফ্লাশি রিভার, এগুলি বন্যা হওয়ার পরে কিন্তু বন্যাটা সাধারণত দীর্ঘদিন থাকে না, যদি এক নাগারে 4 দিন 5 দিন 7 দিন বৃষ্টি না হয়। বিগত যদি আপনি 50 বছরের তথ্য নেন তো দেখবেন যে হয়তো 2024-এ বা আরও 1 বা 2 বছর হয়তো আমাদের একটা মেসিভ বন্যা হয়ে পানিটা জমাট বাঁধে প্রায় 10 দিন প্লাবিত হয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে কিন্তু একদিন, আমি একটু বলে নেই, মোস্ট অফ দ্য টাইম কিন্তু 1 দিন বা 2 দিন, তার তৃতীয় দিন কিন্তু পানি নেমে গেছে। তো আমাকে এই 2 দিন বা 3 দিন যে ঘটনাটা ঘটবে তার জন্য যদি আমাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সেই প্রোগ্রামটা যদি আমি প্রপারলি করতে পারি, আমি বিএমডি, ফ্লাড ফোরকাস্টিং সেল, ওয়াটার বোর্ড এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা জয়েন্টলি যদি সেটা আসি যে তারা আমাকে দিবে বিএমডির তথ্য অনুযায়ী আমরা বলে দিব ওয়াটার বোর্ড, আর সাথে সাথে রেসপন্স করার জন্য তাদের নিয়ে তৈরি থাকবে, তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতিটা এইভাবে হবে না, অনেকটা কমে যাবে এখানে। এবং এটা সম্ভব, আমি মনে করি যে এইভাবে যদি দুনিয়াতে কিন্তু যতগুলি রাষ্ট্রই বন্যার সাথে তারা বাস করছে, আমাদেরকেও বন্যার সাথে বাস করতে হবে। আমরা কিন্তু বন্যা ম্যানেজমেন্ট মানে কিন্তু বন্যার সাথে বাস করতে হবে। আপনি 100% বন্যা প্রোটেকশন পাওয়া ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি, এবং ওই জায়গাতেই আমরা কিন্তু দুর্বল। এক্ষেত্রে নিশ্চয়ই জনপ্রতিনিধিদেরও অনেক কাজের জায়গা আছে, জনপ্রতিনিধিদের আছে, সরকারেরও আছে, সবারই আছে, আমি মনে করি জনগণেরও আছে। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকবার জন্য জনাব আইনুব নিশাত এবং জনাব মাহফুজুর রহমান। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আলোচনা। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।